উগান্ডা বাংলাদেশের চেয়ে আগে আছে। প্রতি 100-150 কিলোমিটার পর পর ওদের প্রত্যেকের মানুষের খাবার, ভাষা, কাপড় চোপড় সবকিছুই আলাদা। সারা দুনিয়ার মধ্যে ওরা জনসংখ্যা বৃদ্ধিতে সবচেয়ে আগে আছে। আমরা 150 করে সূর্যমুখী চাষ করলাম, এক ফোঁটা সার দিইনি। ওখানকার মানুষরা এখানকার মানুষের চেয়ে অনেক বেশি সুখী। আজকের পত্রিকার আজকের পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। উগান্ডা বিষয়টা নিয়ে বাংলাদেশে বেশ একটা ফানি ব্যাপার হয়। উগান্ডা আমরা কথায় কথায় বলে আচ্ছা উগান্ডা থেকে বলছি, হ্যাঁ, বা কেউ একজন একটু তার চেয়ে একটু কম বোকাশোকা মানুষকে বলে দাও ধুর উগান্ডা। ব্যাপারটা এই জায়গায়, এবং সত্যি সত্যি যদি আপনি অন্য দিক থেকেও দেখেন, মানে যদি আপনি ওই যে আমাদের যে অর্থনৈতিক হিসাব দিয়ে মানে খুব বুথ করে রাখা হয়, তাহলেও দেখবেন যে বাংলাদেশ উগান্ডার চেয়ে অনেকখানি এগিয়ে। মানে উগান্ডা হয়তো 1300 সামথিং ডলার পার ক্যাপিটা ইনকাম, আর বাংলাদেশের সেটা প্রায় 3000 পার ক্যাপিটা ইনকাম। তো সেটা দিক থেকেও মানুষ অনেকখানি মানে উগান্ডাকে একটা ফানি জায়গাতেই নিয়ে গেছে, সব কিছু মিলায়। কিন্তু উগান্ডার দেশটা আসলে কেমন, উগান্ডার দেশটা দেখতে কেমন, উগান্ডার মানুষ কেমন, উগান্ডার কালচার কেমন, উগান্ডাটা আসলে সামগ্রিকভাবে কেমন, সেটাই আমরা আসলে আজকে জানবো। আমাদের সঙ্গে আপনাদের সেটা জানাতে উপস্থিত আছেন মুজাহিদুল ইসলাম জাহিদ ভাই। জাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটা বলছিলাম আর কি, যে বাংলাদেশে কিন্তু উগান্ডা ব্যাপারটা একটা ফানি ব্যাপার। তো আপনি তো দীর্ঘদিন উগান্ডায় থাকেন, আসলে উগান্ডা দেশটা কেমন আপনার কাছে কি মনে হয়েছে? ওইখানকার লাইফস্টাইল যেটা সোয়াহিলি ভাষায় যেটা বলে পলে পলে লাইফস্টাইল, পলে পলে লাইফস্টাইল, ওকে, ধীরে ধীরে, হ্যাঁ, অথবা লে ব্যাক লাইফস্টাইল, যে কিউবাতে সব ওরা এত কিছু ভাবতেছে না, আমেরিকা অনেক আগে যাচ্ছে, ওকে যাক, আমি আমাদের মতো ভালো আছি, ভালো খাবার খাচ্ছি কিনা। হ্যাঁ, আমেরিকানরা জিএমও ফুড খাচ্ছে, কিউবানরা ভালো খাবার খাচ্ছে, পুরো একটা রাষ্ট্র অর্গানিক খাবার খাচ্ছে। সো এটা তো ওরা করতে পারছে, এবং পুঁজিবাদ থেকে বের হয়ে গিয়ে করতে পারছে। সো এদিক থেকে চিন্তা করলে উগান্ডা বাংলাদেশের চেয়ে আগে আছে। ওখানকার মানুষরা এখানকার মানুষের চেয়ে অনেক বেশি সুখী। খুবই জানতে আগ্রহী আসলে। আপনি যেটা বললেন যে হয়তো উগান্ডার মানুষ অনেক বেশি পিসফুল একটা জায়গায় আছেন দেন বাংলাদেশের মানুষ, তো মানে এই জিনিসটা কিভাবে সম্ভব হলো ওখানে? কারণ আমরা জানি তো যে আফ্রিকার দেশগুলো একটু পলিটিক্যালি আনরেস্ট থাকে, তারপরে অর্থনৈতিকভাবে একটু ডাউন থাকে, সব কিছু মিলিয়ে একটা ব্যাপার। কিন্তু উগান্ডা কিভাবে এরকম আছে এখনো? আফ্রিকা কিন্তু গরিব না, ওকে, আফ্রিকাকে গরিব বানায় রাখা হয়েছে, এটা একটা ব্যাপার। আফ্রিকা গরিব হওয়ার পেছনে সবচেয়ে বড় দুটো কারণে, একটা কারণ হচ্ছে আফ্রিকার ভৌগোলিক গঠন। আফ্রিকা উত্তর থেকে দক্ষিণে লম্বা, আর এশিয়া হচ্ছে পূব থেকে পশ্চিমে লম্বা। তো সূর্যের অবস্থানটা এশিয়ার জন্যে, ধরেন সাইবেরিয়ার যে লোকটা চেঙ্গিস খান, উনি যখন ভিয়েনাতে গেলেন বা ওই পাশে চলে গেলেন বা বাতুখান ওদিকে চলে গেলেন, একই ড্রেস, একই কাপড়, একই খাবার দিয়ে সার্ভাইভ করতে পারছে, কারণ আবহাওয়া সেম। কিন্তু আফ্রিকার বৈচিত্র্য অনেক বেশি, উত্তর থেকে দক্ষিণে হওয়ার কারণে সূর্যের অবস্থান প্রতি 100 কিলোমিটার চেঞ্জ হচ্ছে। যে কারণে দেখা যাচ্ছে যে প্রথমে হচ্ছে আপনার মেডিটেরিয়ান এলাকা, তারপরে হচ্ছে সাহারা মরুভূমি, তারপরে তৃণভূমি, তারপরে একদম রেইন ফরেস্ট, তারপরে আবার মানে প্রতি 100-150 কিলোমিটার পর পর ওদের প্রত্যেকের মানুষের খাবার, ভাষা, কাপড় চোপড় সব কিছুই আলাদা। এই জন্য ওরা এক হইতে পারে না, ডিভাইডেশনটা অনেক বেশি। এখন একটা জাতি আরেকটা জাতির উপর সুযোগ নেবেই। আরেকটা কারণ হচ্ছে যে ওদের আপনার পরিবহন লজিস্টিক্সটা খুব টাফ। ওকে, কারণটা কি? চারপাশে সমুদ্র, কিন্তু সমুদ্রের নাব্যতা সংকট আছে, খুব সংকট আছে। যেমন ধরেন পোর্ট সাইডে পরে হচ্ছে মোম্বাসা বন্দর, এই যে সোমালিয়ার বিশাল কোস্টলাইন, ওখানে বড় জাহাজ ভিড়তে পারে না। আচ্ছা, মোম্বাসা বন্দর, তারপরে দারুসালাম, তারপরে আবার কেপটাউন, এর মাঝখানে এত দীর্ঘ দূরত্ব কোনো, এবং যে নদীগুলো আছে সে নদীগুলো অদ্ভুত। অর্থাৎ আপনি নীল নদে মাল পরিবহন করতে পারতেছেন না, ওই নাব্যতার কারণে খুব দুর্গম। কঙ্গো রিভার এমন একটা রিভার যেখানে আসলে মানে আলাদা, পুরো পৃথিবীতে একই ধরনের, মোটামুটি একই ধরনের নৌকা চালাতে পারবেন আপনি, কঙ্গো রিভারে পারবেন না। ওটা ডিজাইনই আলাদা হইতে হবে। আচ্ছা, স্পিড এবং গভীরতা সব মিলে আর কি। আবার নাইজার নদী যদি বলি, যে পশ্চিম আফ্রিকার নাইজার নদীতে মাত্র বছরে 6 মাস যখন বর্ষাকাল থাকে তখন 40 কিলোমিটার ভিতর পর্যন্ত ঢুকতে পারে, লাইটার জাহাজ ঢুকতে পারে, কিন্তু বাকি 6 মাস ঢুকতে পারে না। সো ওদের পণ্য যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবে, ট্রেড করবে, ট্রেড করাটা ওদের জন্য খুব টাফ। সাউথ আফ্রিকা বাদে আর একটা ছোট্ট দেশ আছে খুবই সমৃদ্ধ, আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, রুয়ান্ডা। এই কয়েকটা দেশ বাদে আফ্রিকা পুরোটাকে আমরা একই রকম দেখি, মানে এইটার কারণটা কি আসলে? না, এখানে আমি দ্বিমত করব। সেটা হচ্ছে আফ্রিকা 54টা দেশ,
এখন বিক্রমপুর আর শরীয়তপুরের মধ্যে মানুষের মধ্যে বেসিক পার্থক্য আছে। পার্থক্য আছে অবশ্যই। দিনাজপুরের একটা মানুষ আর নোয়াখালীর একটা মানুষের মধ্যে বেসিক দিনাজপুরের মানুষ খুব মানে লাইফ নিয়ে খুব সিরিয়াস হবে না, সে বিন্দাস থাকবে, কিন্তু নোয়াখালীর একটা মানুষ প্রচণ্ড পরিশ্রমী হবে। সো মাত্র এইটুকুর মধ্যে যদি এতটুকু চেঞ্জ আসে, তাহলে আফ্রিকার 54টা দেশ, 2600 উপজাতি, এত বড় 2600 কন্টেন্ট। উপজাতি, হ্যাঁ, আরে বাবা। এখন পর্যন্ত পাওয়া গেছে, পাওয়া গেছে। পাওয়া যায় নাই এরকমও থাকতে পারে। okay. So, এতটা বড় আফ্রিকা, সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট। সো আফ্রিকাতে এতগুলো ডিভাইডেশন হবে না কেন? ওদের ধরেন আমাদের পাশের দেশ উগান্ডার পাশের দেশ যদি আমি বলি সাউথ সুদান, আনসিভিলাইজড এখনো। কঙ্গো আনসিভিলাইজড, অতটা সভ্য না। সভ্য বলতে মানুষের আচার ব্যবহার বোঝাচ্ছি আর কি। কিন্তু উগান্ডা সভ্য হয়ে গেছে, কেনিয়া সভ্য, তানজানিয়াতে কখনোই জাতিগত দাঙ্গাটা সেই লেভেলে কখনো হয় নাই। একটা বিষয় হয়েছে কমন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা আফ্রিকা বলতে সাউথ আফ্রিকা বুঝি, কারণ হচ্ছে সাউথ আফ্রিকাতে বাঙালি আছে প্রচুর। গত 30 বছরে চিটাগাংয়ের নদীর ওই পারে মানুষজন, চন্দনাইশ এই পাশে, এই আনোয়ারের এই লোক ওইখানে গণহারে গেছে। আমি গেছি, আমার চাচাতো ভাইকে নিয়ে আসছি, কারণ আমার একটা মুদি দোকান আছে গ্রামের ভিতরে, আমি খুব ভালো প্রফিট করতেছি, মাসে 2-4 লাখ ইনকাম করতেছি। আমার হেল্প করার জন্য আমি আমার চাচাতো ভাইকে নিয়ে আসছি, আমার ফুফাতো ভাইকে নিয়ে আসছি। তারা 5 বছর পর আবার নিজেরা দোকান খুলছে। এই করতে করতে ওখানে একটা বড় কমিউনিটি দাঁড়ায় গেছে। আমরা আফ্রিকা রিলেটেড যে নিউজগুলো আমাদের বাংলাদেশে মিডিয়াতে পাই, যতটুকু জানি সেটা হচ্ছে ওই সোর্স থেকেই আসে। এখন সাউথ আফ্রিকা থেকে যে সোর্সটা আমাদের আসতে আসছে, সেখানে জানা যাচ্ছে যে দোকানে ডাকাতি হয়। তার মানে কমন একটা জিনিস। তার মানে আফ্রিকার আরেকটা দেশ মরক্কো, সেখানেও কি ডাকাতি হয়? মরক্কো তো সেফ কান্ট্রি। মরক্কো তো আগাগোড়াই আসলে খুবই সিভিলাইজড, খুবই ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ একটা দেশ, ইতিহাস সবকিছু মিলায় আসলে। মরক্কো আর সাউথ আফ্রিকা এক না। আবার সাউথ সুদান এবং তানজানিয়া এক না। কিনশাসাতে রাত 3টা বাজে ঘুরে বেড়াবেন, সম্ভব না। একটা মেয়ে মানুষ বা মেয়ে, সে রুয়ান্ডার রাজধানী কিগালিতে রাতের বেলা 20 কিলোমিটার হেঁটে বেড়াবে রাত 3টা বাজে, কেউ তাকে টাচ করবে না, কেউ কিছু বলবে না, সে পুরো সেফ। এটা তো ডিফারেন্ট। সো এটা আলাদা, একেবারে আলাদা। সো এখানে একতাবদ্ধ হওয়াটা খুব টাফ ওদের পক্ষে, খুব টাফ। আফ্রিকা খুব রিসোর্সফুল, কিন্তু ওদের এটাকে ইউজ করার জন্যে যথেষ্ট ভালো মেন্টর লিডার নাই, লিডারশিপের অভাব আছে, নলেজের অভাব আছে। ওয়ার্ল্ডের ইয়ংগেস্ট পপুলেশন যদি আমরা ধরি আফ্রিকায়, উগান্ডাতে আপনার 72% জনগণ 25 বছরের নিচে। 72%। সো সারা দুনিয়ার মধ্যে ওরা জনসংখ্যা বৃদ্ধিতে সবচেয়ে আগে আছে। এবং উগান্ডার 30 বছর প্লাস মানুষের চিন্তাভাবনা আর 25 ইয়ার্স মাইনাস চিন্তাভাবনা, টোটাল ডিফারেন্স। যেমন জেনজিদের সাথে আমাদের চিন্তাভাবনা একটু আলাদা, আপনি আমার সাথে একটু সিনিয়র হবেন, আপনার চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা একটু আলাদা, কিন্তু আমরা অনেক কাছাকাছি। আমরা 90s, আমরা কাছাকাছি আমাদের চিন্তাভাবনা। কিন্তু 2005 বা 8 সালের পরের যে বাচ্চারা, এদের সাথে আমাদের ডিফারেন্স অনেক হাই, টোটাল। সো আফ্রিকাতেও তাই, ইয়ংগেস্ট পপুলেশন, মোটামুটি সম্পদ লুটপাট করা শেষ সবারই প্রায়। সো বাকি থাকতেছে কি? বাকি থাকতেছে 2050 সালে 900 কোটি লোকজন। এবং এই খাদ্য, এটাকে কি বলে, গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব যেটা হয়েছে আমেরিকার হাত ধরে, নরমান বোরলাগের, এই সবুজ বিপ্লবে অতিরিক্ত খাদ্য উৎপাদন করতে গিয়ে আমাদের উর্বর জমি যে আমরা ধ্বংস করে ফেলতেছি প্রায়। হ্যাঁ, সো এরপরে খাবারটা আসবে কোথা থেকে? সারা দুনিয়া তো ভালো খাবার চাইবে, একদম ভালো খাবারে তো ভালো প্রাইসও লাগবে, প্রিমিয়াম প্রাইসে যাবে। অবশ্যই। এই খাবারটা উৎপাদন হবে কোথায়? মানুষ তো হবে 2 কোটি, মানে 900 কোটি। এখানকার ভালো জমি আমরা ধ্বংস করে ফেলতেছি। সো নেক্সট খাবার উৎপাদন হবে আফ্রিকায়, কারণ ভার্জিন ল্যান্ড, ওইখানে একটা বীজ ফেলায় দিলেই এমনিতেই হয়। আমরা 150 একরে আপনার সূর্যমুখী চাষ করলাম, 1 ফোঁটা সার দিই নেই, ফলন হয়েছে। ওরা সার ইউজ করে না। একটা হচ্ছে সার কোনটা ইউজ করা হয় এটা জানে না, আর একটা জিনিস হচ্ছে সার কেনার টাকাই তো নেই। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে টাকাই তো নাই, কিন্তু টাকাই তো নাই, জানলেও তো উপায় নাই। মাঝে মাঝে হয় না যে সেলফ রিয়েলাইজেশন, একটা কথা হঠাৎ করে আমার মধ্যে খুব গভীরভাবে গেঁথে গেছে। এরকম একটা রিয়েলাইজেশন। 2023 সালে আফ্রিকাতে, মানে উগান্ডাতে প্রথম গেলাম 1 মাসের জন্য, যে আমি দেখে আসি যে আমি গত 10 বছর ধরে যে পড়াশোনাটা করছি সেটার সাথে বাস্তবতা মেলে কিনা। সো আমি এম্বারার নামে একটা জায়গায় যাচ্ছিলাম, খুবই সুন্দর এলাকা, ঢেউ খেলানো পাহাড়, উঁচু উঁচু পাহাড়, সবুজ কার্পেট, এবং আবহাওয়া হচ্ছে 20 ডিগ্রি, আপনি একটা জাস্ট হুডি পরে আছেন, কুসুম, মানে খুব চমৎকার আবহাওয়া। আমি বাসে ছিলাম,
আমার হঠাৎ করে গভীর দুঃখবোধ হলো। হ্যাঁ, দুঃখবোধটা এই কারণে হলো যে এই যে আমি অ্যাডভান্স নলেজ নিয়ে আসছি, আমি জানি কোন কীটনাশক দিলে ওই পোকাটাকে আমি মারতে পারবো, আমি শিক্ষিত, আমি সভ্যতা নিয়ে আসছি আফ্রিকায়। আমি এখন সভ্যতা যেহেতু নিয়ে আসছি, এই যে সুন্দর প্রকৃতি আছে আমি এখন এটাকে ধ্বংস করব। আফ্রিকানদের মতো জঙ্গলে ভালোই ছিল, হ্যাঁ, ওদের শিকার হরিণ শিকার করে খাক, আর মাসায়রা হচ্ছে বিয়ে করার জন্য একটা সিংহই মারুক, সিংহ কখনো ধ্বংস হয়ে যায় না। কিন্তু আমরা যখন আমাদের সভ্যতা এবং অ্যাডভান্স নলেজ নিয়ে যাব, তাহলে এই সভ্যতাকে আমি ধ্বংস করতে আসছি এবং এই সভ্যতাকে আমি ধ্বংস করে ফেলবো, খুব উন্নতি হবে, খুব সভ্যতা নিয়ে আসলাম আমি। তাহলে জাহিদ ভাই, আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে ডেভেলপমেন্ট বা আমরা যে শব্দ দিয়েই আমরা বলি না কেন, বিষয়টাকে ব্যাখ্যা করি না কেন, যে এর সঙ্গে আসলে প্রকৃতি এবং সভ্যতার আসলে কনফ্লিক্ট আছেই? ডেফিনেটলি। দেখেন, আমরা তো উরাল সি বলি, আরল সাগর, বাংলা নামটা আরল সাগর। একটা ছিল একটা হচ্ছে বড় হ্রদ ছিল, 7-8টা দেশের মাঝখানে ছিল। তো 60-এর দশকে রাশিয়া চিন্তা করলো যে আমি এখানে তুলা উৎপাদন করবো, পানি তো আছে প্রচুর, জমি তো ফাঁকা পড়ে আছে। সে কী করলো, 7-8টা ড্যাম নদীগুলোতে বাঁধ দিয়ে পানিটা নিয়ে গিয়ে তুলা উৎপাদন করলো। তাহলে কি সোভিয়েত ইউনিয়ন বিশাল উন্নতি করছে, প্রচুর তুলা উৎপাদন করছে, প্রচুর, ঠিক আছে না? কি হলো, 2001 সালের পর থেকে সেই আরল সাগর শুকাতে এমন অবস্থা হলো যে ওইখানে এখন মানে লবণ, জাহাজে কঙ্কাল পড়ে আছে। ছবিটা দেখলে বোঝা যাবে কত বড় ছিল, কতটুকু হয়ে গেল। এখন 60-এর দশকে বিশ্বব্যাংক কি করছে, তাদেরকে লোন দিছে, বাঁধ তৈরি করো, ডেভেলপমেন্ট। এখন ওরা বলতেছে যে না, জীব প্রকৃতি ধ্বংস হয়ে গেছে, বাঁধ ভেঙে হলো, আমাদের আবার আরল সাগর দরকার। তাহলে কি করতে হবে, ওদিকে যেহেতু লোনটা শোধ হয়ে গেছে, তাহলে আবার লোন নাও। আমার খুব জানার ইচ্ছা যে আপনি উগান্ডায় এখন আসলে উগান্ডা কৃষির সঙ্গে যুক্ত, উগান্ডার আপনি পুরো আফ্রিকায় এবং আপনি পার্সোনালি আসলে ট্রাভেলের সঙ্গে যুক্ত, আপনি নিজে পডকাস্ট তৈরি করেন, মানে এই সব কিছু মিলায় যদি আমি বলি আপনাকে যে আসলে জীবন কেমন চলছে আসলে। 2005-6 সাল আমার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে জুলজিতে 3-4 সেশনে ছিলাম। 1 বছর যখন শেষ করলাম, ওই সময়টা আমি পুরান ঢাকার লোকজনের সাথে মিশছি। খুব আমি দেখছি যে পুরান ঢাকার মানুষজন বিন্দাস চলে, রাত 12টা পর্যন্ত গদিতে প্রচণ্ড পরিশ্রম করে, তারপর বন্ধু বান্ধবের সাথে রাত 2টা পর্যন্ত প্রচণ্ড মানে হইচই করে, ফুল অফ লাইফ। এরপরে একটু বেলা করে ঘুমায়, হ্যাঁ, বাট পানাচ্ছল, হ্যাঁ, বিন্দাস চলতেছে। সো আমি ভার্সিটিতে যখন আসলাম, আমি দেখলাম যে আমার যদি বিসিএস ক্যাডার আমি হই, আমার যে কোয়ালিটি একটু স্বাধীন চেতা, এইটা আমি বিসিএস হলে আমি আমার সিনিয়র অফিসার এবং জুনিয়রদেরকে বিপদে ফেলাই দেবো। আমি একটু বেশি কাজ করতে চাইবো এবং যে বেতন দেবে, যেহেতু ঘুষ খাইতে পারবো না, যে বেতন দেবে সেই বেতন আমার পোষায় না। হ্যাঁ, তো আমি ছেড়ে দিলাম, মানে আমার মোটিভেশন পড়াশোনার হারায় ফেললাম। এবং একবার একটা চোথা পেলাম, চোথা বলতে আমরা হায়ার নোট বলি আর কি। চোথা পেলাম, চোথাতে 1981 সাল সিগনেচার করা। অর্থাৎ আমি পড়তেছি 2004 সালে, আমি 1981 সালে নলেজ পড়তেছি, মানে সেই নোট আপনি এখনো পড়ছেন 2004-এ। হ্যাঁ, এবং প্রাণী জগতের যে শ্রেণী বিভাগ 10টা, সিলিন্ডারের যে নিডারের নাম হয়ে গেছে, সেটা 91 বছর পরে আমরা পড়তেছি। আচ্ছা, সো আমরা কতখানি আমি বুঝতেছিলাম না, যেহেতু আমি মার্কেটিংয়ে ভালো, সো আমি তিমি রক্ত সংবহন তন্ত্র পড়ে আমি কি করব। আমার টিচার আমাকে পরিষ্কার করতে পারে নাই যে জুলজি পড়ার পরে তুমি বাঘ সংরক্ষণ নিয়ে কাজ করতে পারো, তুমি সুন্দরবন নিয়ে প্রচুর কাজ করতে পারো। আমার টিচাররা আমাকে স্বপ্নটা দেখাইতে পারে নাই। এটা আমি বলবো টিচারদের মানে স্টুডেন্টকে ভীষণটা ক্লিয়ার না করার একটা ব্যর্থতা। আমি হাই স্কুলে আমাকে ক্লাস 9-এ থাকতে আমার টিচারটা আমাকে ক্লিয়ার করতে পারে নাই যে তুমি ম্যাথ ভালো মতো করো, তাহলে বুয়েটে চান্স পাবা। ওই স্বপ্নটা দেখাইতে পারে নাই। আমার মনে হয় হাই স্কুলের লেভেলের ভালো স্কুলগুলোর উচিত যে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ভালো ভালো আমাদের আইইউসি, দেন রুয়েট, আমাদের যে ভালো প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল, এই জায়গাগুলোতে বছরে একটা স্টাডি ট্যুর দেওয়া, ক্লাস 8-এ থাকতে। তুমি ডিসাইড করো, ঢাকা ইউনিভার্সিটি দেখো, বুয়েট দেখো, তারপর ডিসাইড করো, বা কৃষি ইউনিভার্সিটি দেখো, তারপর ডিসাইড করো তুমি লাইফে কী হতে চাও, তোমার কোনটা ভালো লাগতেছে। এখানে বিশাল গ্যাপ আমাদের। সো আমি 2005-6 সালে আমার হাতে 3 লাখ টাকা ছিল। আমি চিন্তা করছি 9 মাস ধরে যে আমি পরবর্তী 30 বছরের লাইফ নিয়ে আমি কী করতে চাই, আমি লাইফ থেকে কী চাই, আলটিমেটলি কী চাই। আমি তো বিসিএস ক্যাডার হতে চাচ্ছি না, কাজ করার সুযোগ পাবো না।
পরে আমি দেখছি যে আমার আসলে যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, আমি যদি সিল্ক রুটের এই মাথা থেকে মাথায় যেতে চাই আমার 50 লাখ টাকা খরচ হবে। একদম। আমি যদি উশুয়া থেকে আলাস্কাতে মোটরসাইকেল চালায় যেতে চাই আমার 1 বছর টাইম লাগবে, আমার এরকম 40-50 লাখ টাকা খরচ হবে। এই টাকা তো আমাকে কেউ দেবে না, কিন্তু সেই স্বপ্নটা আবার আমার আসে, সেটা আমাকে করতে হবে। সো আমি ওই সময় ডিজাইন করলাম যে কি কি করলে আমি ওইটা করতে পারবো। আমি প্ল্যান করলাম যে আমি মাল্টিনেশনাল কোম্পানির মালিক হব। আবার বেড়াতে যাওয়া বলতে যেটা বোঝায় যে আমি ধরেন আমি বালি দ্বীপেই গেলাম, হোটেলে থাকলাম, বিচে গিয়ে 2 দিন শুয়ে থাকলাম, আমি কি আসলে বালিকে চিনলাম? একেবারে। আমাকে ওখানে গিয়ে 6 মাস থাকতে হবে, মানে অ্যাটলিস্ট। হ্যাঁ, আমি তাইফে গেছি, হোটেলে থাকছি, কি দেখলাম? আমি তো অ্যারাবিয়ানের একজনের সাথে ঘোড়ায় চড়ে আমি মরুভূমিতে তো যাই নাই, মরুভূমির রাতের তারাই তো আমি দেখি নাই আসলে, দেখি নাই। অথবা ধরেন আমি যদি পূর্ণিমার রাতে চিন্তা করি যে আমি সিরাজগঞ্জ বৈশাখী চড়ে গেছি, ওইখানে আমি পূর্ণিমার রাতে আমি চাঁদ দেখতেছি, এবং শীতের দিন আমি হচ্ছে যে সবুজ মানে যমুনা নদীর যে সবুজ পানি ওইটা যে সরাসরি খাওয়া যায়, এবং খেলে যে আপনার সকালবেলা ক্ষুধা লাগে না, দুপুর পর্যন্ত আপনি শুধু নদীর পানি খেয়েই থাকতে পারেন, এটা তো বাংলাদেশে ঢাকার একটা মানুষ জানে না। একেবারেই নাই। বা ধরেন নভেম্বর মাসে যদি আমি নৌকা নিয়ে চিলমারি বন্দর থেকে যমুনা সেতু পর্যন্ত আসি, কি অদ্ভুত একটা জায়গা, একেবারেই। হ্যাঁ, একটা ভিন্ন জগৎ, বাংলাদেশ না ওইটা। আমার খানিক এক্সপেরিয়েন্স আছে, তাহলে বুঝতে পারতেছেন। সো এটা তো মানে এটা বিয়ন্ড দ্য ইমাজিনেশন ব্যাপার, যে ওখানকার রাতটা কেমন, ওইখানকার নদী থেকে মাছটা কেমন, নৌকাতে মাছ রান্না করার ব্যাপারটা কেমন, হ্যাঁ, বা ধরেন পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার নৌকাতে গেলে সেটা কেমন লাগে। নৌকাডুবিতে পড়ছিলাম, সো চরে উঠে গেছি পরে 1.5 কিলোমিটার সাঁতার দিয়ে। সো এটা এক্সপ্লোর যদি না করেই আমি মারা যাই, তাহলে তো লালনের কথাটা হলো না যে সাধের মানব জনম পাইছি, আমি আমার লাইফটাই দেখলাম না। আবার আমাদের সোশ্যাল ট্যাবু যেটা আছে, যে এটা করতে গেলে মানে ফ্যামিলি কি করবে। সো আমি আমার বউটা হচ্ছে আমার চেয়েও সে ট্রাভেলার, বড় ট্রাভেলার, খুবই ধার্মিক, আপনার নিকাব পড়ে, বাট ট্রাভেলের ব্যাপারে আমার চেয়ে তার এনার্জি বেশি। আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ওই রকম হয়ে গেছে, আমরা 300-400-500 কিলোমিটার রান করি, কোনো সমস্যা নেই। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার যে সাধের জীবনের যে কল্পনা, হ্যাঁ, যে ইমাজিনেশন, সেটা আপনার মানে এক ধরনের ফুলফিল হয়ে গেছে আর কি। আমি শুরু করতে পারছি, হয় নাই। যেমন আমি হেরাতে গিয়ে 1 সিজন আমি জাফরান চাষ করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, তো বা বিবি খানমের মসজিদে আমি নামাজটা 1 ওয়াক্ত নামাজ, মাগরিবের নামাজটা পড়তে চাই। অথবা ধরেন মানে পানশিট দেখতে চাই, কারণ হচ্ছে যে বরফের সময় যাইতে হবে, আব্দুর রহমান বলছে যে 6 দিন ধরে পড়বে, সেই তো একটা ব্যাপার। হ্যাঁ, আমি মাঝখানে খুব হতাশ হলাম, আখরোট ভেঙে খাওয়া। বা ধরেন কাবুল নদীতে তো একটা ঝাঁপ যদি না দেই কি হইলো, তাহলে তো জীবন নিয়ে কি হইলো। বা বৈকাল রোদ দেখলাম না, রাক্ষস রোদ দেখলাম না, কাশ্মীর ঘুরলাম না একটু। সো বা ধরেন ফারগানাতে গিয়ে সম্রাট বাবর যে তরমুজটা খাইছে, যেটা নিয়ে আসছে, সম্রাট বাবর তো শুধু সম্রাট ছিলেন না, উনি একটা ট্রাভেলার ছিলেন, একজন দরবেশ ছিলেন। সো বা চিত্রদুর্গের সামনে গিয়ে আমি দাঁড়ায় থেকে দেখতে চাই। অথবা আপনার এই যে হুদায়বিয়ার সন্ধি, তাহলে হুদায়বিয়ার ওই প্রান্তরে গিয়ে আমি দেখতে চাই, যে আসলে একটু মানে কল্পনা করতে চাই। যেমন আমি উহুদ প্রান্তরে গিয়ে আমি চিন্তা করি, ওখানে দাঁড়ায় থেকে বারবার মানে 1 ঘন্টা ধরে আমি হিসাব করছি, তাহলে যে খালিদ বিন ওয়ালিদ কোন দিক দিয়ে আসছিল। আচ্ছা, হ্যাঁ, অথবা ধরেন ইয়ারমুকের প্রান্ত গিয়ে দেখতে চাই যে ঠিক আছে সেনাপতি জাহান ওই পাশে ছিল, জোহান ওই পাশে ছিল, সাদ বিন আবি ওয়াক্কাস, সরি খালিদ বিন ওয়ালিদ বা আবু উবাইদা রাদিয়াল্লাহু ওনারা এই পাশে ছিলেন। আমরা আসলে আমাদের 90s কিডের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা প্রচুর পড়তে পারছি, আমরা সৌভাগ্যবান ছিলাম, আমাদের জগৎটা একটু বইয়ের জগতে হয়ে গেছিল। হ্যাঁ, আমরা সৈয়দ মুস্তফা আলী পড়তে পারছি, আমরা সেবার প্রকাশনী পড়তে পারছি। আবার দেখেন এখন আমাদের 3,500 গরু কেনার প্ল্যান, এই প্ল্যানটা আসার পিছনে জাহিদ হাসান অথবা ধরেন শওকত ওসমান অথবা রওশন জামিল অথবা কাজী মাহবুব হোসেনের অবদান। হ্যাঁ, আমি ওই সময় কিশোর বয়সে 90 দশকে প্ল্যান করছি যে আমি একসময় কাউবয় হব, ঘোড়ানে দাঁড়াবো। মানে অ্যাট লিস্ট আমরা যারা সেবা পড়েছি তাদের এটা ছিল। এবং আমরা হ্যাটও কিনতাম না, এক ধরনের কাউবয় হ্যাট কিনতাম। আমি ঘোড়া কিনছি, আমি ঘোড়া কিনছি। সে তো আপনার স্কোপ হয়েছে উগান্ডায় গিয়ে। স্কোপ এটাই বলতেছিলাম, 2006 খুব ইম্পর্টেন্ট আমার জন্য। কারণ হচ্ছে ওই সময় আমি প্ল্যান করছিলাম যে আমি এটা করব, আমি একটা র্যান্স করব, আমার হোলস্টার থাকবে,
ঠিক আছে, বাকি স্কিন থাকবে, সেগুলো কি মোকাসিন আছে? জুতা থাকবে। আমি এই আফ্রিকাতে নাই, আমি আমেরিকাতে অর্ডার দিয়ে নিয়ে আসাবো এখন সামনে, গরু কেনা শেষ হোক আগামী বছর ইনশাল্লাহ। সো আমি প্ল্যান করলাম যেহেতু টাকা নাই, আমার বিজনেস প্ল্যানটা এরকম হওয়া দরকার যাতে আমি এই বিজনেসের থ্রুতে ঘুরতে পারি। আমাকে তো মানে ক্যারিয়ারও ডেভেলপ করতে হবে, সো দুটাকে ব্লেন্ড করে ফেলা দরকার। হ্যাঁ, দুটাকে ব্লেন্ড করে ফেলে তাহলে আমি হয়তো হ্যাঁ আমি ওখানে গিয়ে কিছুদিন থাকতে পারতেছি, আমি বাকুতে গিয়ে হাঁটতে পারতেছি, এটা করতে পারবো। সো তখন প্ল্যান করা আসলে, যেমন আমার 96 সালে উইলবার স্মিথের একটা বই পড়ছিলাম। মানে আমার আব্বা কী করতো, মানে আমি যা পারতাম খালি পড়তাম, মার তো খাইতাম মার হাতে, যে 3 ঘন্টা পড়তেছি, হ্যাঁ বইয়ের মধ্যে লুকায় পড়তেছি। মা খেয়াল করছে অনেকক্ষণ ধরে আমি খুব গভীর মনোযোগে পড়তেছি, তাহলে গভীর মনোযোগে তো আমার পড়ার কথা না, আমার তো মানে অস্থির হওয়ার কথা, সামথিং ইজ রং। তো ওই সময় আব্বা কী করলো, আপনার লাইব্রেরি থেকে বই নিয়ে আসা শুরু করলো। আমি লাইব্রেরি থেকে যে বই নেই আমি সেটাও পড়ে ফেলি। আনফর্চুনেটলি মানে দেখা গেলো যে আব্বা পরে ইংরেজি বই নিয়ে আসা শুরু করলো, তো সমস্যা কি, ইংরেজি পড়া শুরু করলাম। একদম। তো ওই সময় আব্বা কি করছে, ভুল করে একটা হচ্ছে উইলবার স্মিথের বই নিয়ে আসছে, কোনোভাবে আমাদের লাইব্রেরিতে ছিল। তখন আমি দেখলাম যে উইলবার স্মিথের বই পড়ে দেখলাম যে রিভার গড বইটা, তখন ভাবলাম যে না আমাকে তাহলে ইয়ে করতে হবে, পিরামিড বানাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি মাটি দিয়ে পিরামিড বানানোর চেষ্টা করলাম কয়েকদিন, ক্লাস 7, 8 পড়ি, এরকম 8 পড়ি সম্ভবত। তারপরে আমি ডায়েরিতে লিখলাম যে নীল নদের পাড়েই আমাকে একদিন পিরামিড বানাইতে হবে। সো আমরা আগামী মাসে নীল নদের পাড়ে আমরা জায়গা কিনে ফেলছি 9 একর। আগামী মাসে আমরা নীল নদের পাড়ে একটা পিরামিড রিসোর্ট নাম দিয়ে আপার নাইলস, আমি আপার নাইলস নাম দিচ্ছি, আপার নাইলস পিরামিড রিসোর্ট। আমার কটেজগুলো সব পিরামিড শেপে হবে। তার মানে হচ্ছে যে আপনার সেই যে ছোটবেলার পিরামিড বানানোর স্বপ্ন, যেটা আপনি বলে মানে ভেবেছিলেন যে একদিন আপনাকে মিশরেই আসলে করতে হবে, নীল নদের পাড়ে, মিশর না, নীল নদের পাড়ে, নীল নদের তীরে, সেইটা আপনি আপনার লাইফে সেটা মানে ইয়ে হতে যাচ্ছে আর কি, সেই স্বপ্ন 30 বছর লাগলো আমি শুরু করতে যাচ্ছি। 30 বছর, তার মানে আমরা ডিজাইন করে ফেলছি। বেসিক্যালি মানে আমি পার্সোনালি আপনার আফ্রিকার জীবন সম্পর্কে খানিকটা জানি, মানে আমাদের দর্শকরা তো সেটা জানে না। আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য আসলে অ্যাকচুয়ালি আপনি উগান্ডা নামে দেশটায় কি করছেন আসলে? আমাদের ওখানে আমরা 5000 একর জমি লিজ নিছি 99 বছরের জন্য উগান্ডায়। ওকে। প্রবাসী অথবা ফরেনাররা ওখানে জমি কিনতে পারে না। আমি প্রথম দিকে জানতাম, অনেক জায়গায় ভুল বলছি, পডকাস্টেও ভুল বলছি যে কিনছি। সো এটা কীরকম হবে যে আমরা 99 বছরের জন্য লিজ নিতে পারবো, দেন যেহেতু অনাবাদী জমি, আমি একটা পর্যায়ে গিয়ে যখন আমার ওখানকার পাসপোর্ট হয়ে যাবে বা নাগরিকত্ব পেয়ে যাব, তখন ওই জমিটা আমি অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু জমিটাকে আমি আবাদি করে তুলছি, আমাকে এটা ফ্রি হোল্ড দিয়ে দাও। ওকে, সব সরকার দিয়ে দেয় আর কি ওটা, এবং 99 বছর এটা ট্রান্সফার করা যায়। আবার আমি ধরেন 25 বছর বা 30 বছর পরে এই চুক্তিটা আমি যদি আরেকজনকে দিয়ে দিই, তাহলে সে এটা নিয়ে নিতে পারবে। সরকারের কাছে আবেদন করলে নির্দিষ্ট সময় পর সে আবার এটা ওই সময় গিয়ে আবার রিনিউ হয়। ইন্ডিয়ান অনেক ফার্ম আছে 50,000 60,000 একর জমি নিয়ে, বিশাল। হ্যাঁ, হয়তো 50 বছর আগে গেছে, অথবা 80-র দশকে গেছে, এখন ওরা ওই জমিগুলো ফ্রি হোল্ড পেয়ে গেছে। সো বিশাল বলতে কি, আমাদের 5,000 একর শুনলে বাংলাদেশে অনেকেই অবাক হয় যে এত বড় জমি, কিন্তু আফ্রিকায় যারা আমরা, এটা বড় না ভাই, এর চেয়েও বড় বড় ফার্ম আছে। আমরা আসলে ওখানকার মিড লেভেলের একটা ফার্ম, এবং এটা মেইনলি গুজরাটিরা ওখানে অসাধ্য সাধন করছে গুজরাটিরা। সো আমরা 5,000 একর জমি যেটা নিচ্ছি, এবং হচ্ছে আমাদের আরেকটা প্ল্যান হচ্ছে আমরা এগ্রিকালচারটা ওখানে শুরু করব। পাশের দেশ সাউথ সুদানে এক্সপোর্ট করার সুযোগ আছে, এবং যেহেতু পূর্ব আফ্রিকায় ট্রেড ইউনিয়ন আছে, শুল্কমুক্ত প্রবাসী অধিকার আছে, এবং ভালো প্রাইস পাওয়া যায় ওখান থেকে। আমাদের ফার্ম থেকে হচ্ছে জুবা হচ্ছে 500 কিলোমিটার, সাউথ সুদানের রাজধানী, নাইরোবি 700 কিলোমিটার আর এক দেশের রাজধানী, এবং কাম্পালা যেটা উগান্ডার রাজধানী 400 কিলোমিটার। সো আমরা 3টা দেশের রাজধানীর মাঝামাঝি পর্যায়ে আছি একটা পয়েন্টে, এবং ওখান থেকে কঙ্গোতেও আমাদের পণ্য পাঠানো সম্ভব। আমাদের আরেকটা প্ল্যান আছে, আমাদের যে ইনভেস্টমেন্ট নিচ্ছি আমরা সেখানে আমাদের বিনিয়োগ যেটা নিচ্ছি, আমরা চেন রিসোর্ট করতে চাই। ওখানে একটা বিগ অপরচুনিটি আছে বিজনেসের, সেটা হচ্ছে ওখানে বছরে পূর্ব আফ্রিকার যে দেশগুলো, এখানে বছরে 60 লাখ ট্যুরিস্ট যায়। একজন ট্যুরিস্ট $8,000 খরচ করে গড়ে। এশিয়ার গরিবরা যায় হচ্ছে থাইল্যান্ডে, $3,000 খরচ করে। আর ইউরোপের যারা মিডল ক্লাস তারা আসে সাফারিতে,
পূর্ব আফ্রিকা সাফারি বিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস। সো 80 লাখ টুরিস্ট আসে হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া মিলে। সো $3,000 করে খরচ করে, কিন্তু এইখানে হচ্ছে তার ডাবল আসে, মানে 60 লাখ টুরিস্ট আসে কিন্তু টাকার অঙ্কে বেশি খরচ করে। সো আমরা ওখানে ট্যুরিজম বিজনেস করতে চাই, আমরা চেইন রিসোর্ট বানাতে চাচ্ছি। প্রথম রিসোর্ট আমরা শুরু করতেছি আপার নাইস পিরামিড রিসোর্ট দিয়ে, যেটা নীল নদের পারে হবে 9 একর জায়গাতে। এটা ন্যাশনাল পার্কের গেট থেকে মাত্র 7 কিলো দূরে আর কি, নদীর অপোজিটে ন্যাশনাল পার্ক, আমরা অপোজিটে। ওকে, এটা একটা। নেক্সট আমাদের প্ল্যান আছে হচ্ছে আমরা কেনিয়াতে শুরু করতে চাই, আমরা জাঞ্জিবার এবং হচ্ছে আপনার দারুসালামের আশেপাশে শুরু করতে চাই এবং কিগালিতেও শুরু করতে চাই। আমরা চেইন রিসোর্ট করতে চাই। এখানে আরেকটা বিজনেস, বেটার একটা বিজনেস গ্যাপ আছে, একটা হচ্ছে প্রাইসিংয়ের গ্যাপ আছে একটা মার্কেটে। আমরা পজিশনিং যেটা বলে মার্কেটিং পজিশনিং, আমাদের ব্র্যান্ড বা প্রোডাক্ট পজিশনিং, এখানে প্রাইসিংয়ের একটা গ্যাপ আছে। আরেকটা বড় গ্যাপ আছে, সেটা হচ্ছে সারা পৃথিবীতে হালাল ট্যুরিজম বাড়তেছে। পূর্ব আফ্রিকাতে 12,000 রিসোর্ট আছে ইন টোটাল পূর্ব আফ্রিকার, এবং এর মধ্যে হালাল সার্টিফাইড রিসোর্টের সংখ্যা খুবই কম, হাতে গোনা, নাই বলতে গেলে। আমরা যদি উগান্ডাতে থাকি, উগান্ডাতে আমরাই সম্ভবত যদি আমরা করি, আমরা ডিজাইন ওইভাবে করতেছি হালাল রিসোর্ট প্ল্যান রেখে, যে আমি লিকার সেল করব না। তারপরে রুম ডিজাইনের কিছু স্পেসিফিকেশন আছে, আমরা ওটা মেনে ডিজাইন করতেছি, এবং এইখানে একটা নিশ মার্কেট ধরার একটা জায়গা আছে। এবং ইউরোপিয়ানরা মানে অনেকে আবার আমাকে পরামর্শ দিচ্ছেন যে লিকার না বিক্রি করলে, মদ না বিক্রি করলে বিজনেস করতে পারবো না, বাট এখানে বিজনেস আছে, বড় বিজনেস আছে। না সেটা তো একটা পোর্শন, আর একটা পোর্শন তো আছেই, আসলে পোর্শন আছে। আমি মার্কেটের ওই পজিশনটা ধরতে চাচ্ছি যে আমি যদি ইন জেনারেল, যেমন ধরেন আমাদের পিরামিড শেপে করতেছি আমাদের রিসোর্ট, ওখানে একটা ডিফারেন্ট শেপ, এটা ব্র্যান্ডিংয়ে আমার জন্য ইজি হবে, আমার এটা মার্কেটিংয়ে ইজি হবে, এটা ইনস্টাগ্রামেবল হবে, সবাই এসে ছবি তুলবে সোশ্যাল মিডিয়াতে, এটা গ্রোথ হ্যাকিং মার্কেটিংয়ে এটা অটোমেটিক মার্কেটিং হবে এবং ওয়ার্ড অফ মাউথ রেফারেলে খুব ভালোভাবে ছড়াবে। সো এগুলো থেকে আমার এখানে কস্টিংটা কমে আসে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এলাকাতে ওখানে 42টা রিসোর্ট আছে, সবগুলো মোটামুটি বোমা হাউস, মানে হচ্ছে রাউন্ড শেপ যে হাউসগুলো হয় উপরে ছনের এরকম। সো আমি যদি একটু আলাদা না হই, আমি কি অফার করতেছি, এই জন্য। এবং এখানে আমি পিরামিড করতেছি, আমি হয়তো কিডিপথে যেটা করবো সেখানে হয়তো নুবিয়ান কালচার করব। আমি হয়তো যখন ধরেন আপনার কিংলে যে ন্যাশনাল পার্কের দিকে যখন আমি যদি করি, যেখানে হচ্ছে গরিলা ট্রেকিং, ওইখানে হয়তো আমি টারজানে যেরকম ট্রি হাউস ছিল, পিগমি হাউস, ওই কালচারে করব। আমরা 8 থেকে 10টা রিসোর্ট করতে চাই, চেইন রিসোর্ট আলাদা আলাদা দেশে, যেটা প্রত্যেকটাই আলাদা আলাদা আফ্রিকান ট্র্যাডিশন মেনে করা হবে। আমরা যেটা বলি আমাদের পক্ষ থেকে যে বছরে একবার হলেও আপনি ঘুরে আসুন, মানে একেবারে আপনাকে উগান্ডায় যেতে হবে, আফ্রিকায় যেতে হবে, আপনাকে পাশের ভারত যেতে হবে, নট নেসেসারি। আপনি আপনার জেলাটাকে যান, জেলাটাকে দেখেন, আপনার পাশের গ্রামটাকে দেখেন। আমরা এইভাবেই বলি আসলে সবসময়। তো বছরে কোনো না কোনো সময়ে একবার হলেও আপনারা ভ্রমণে যান, ভ্রমণটা করে আসেন। সেটা আসলে আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং অ্যাগেইন জাহিদ ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনার কাজের জন্য। আপনার ভবিষ্যৎ অনেক ভালো হোক।